আজকে 2 এপ্রিল ওবিসি কেস আমাদের উঠলো না, মানে আমাদের পিআরবি এবং পিএসসির বিরুদ্ধে যে দুখানা ওবিসি কেস করা ছিল সেটা উঠলো না। এবার এটার কনসিকুয়েন্সেস কী হবে এবং নেক্সট প্ল্যান আমাদের কি, নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কী সেটাকে আমি একটু গুছিয়ে বলে দিই খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। প্রথম তো পিএসসি অ্যাসপিরেন্টদের জন্য ভালো ভালো ব্যাপার হলো আজকে কেস উঠলো না। তার কারণ কেসটা পিএসসির বিরুদ্ধেই হচ্ছিল, এখানে আমরা জাস্ট ছিলাম পিএসসিকে ডিফেন্স করতে। তো এখানে ভালো হলো, ভাই পিছিয়ে গেল। এবার পিছিয়ে যত বেশি পিছিয়ে যাক, পিএসসির কন্টেন্ট যত বেশি পিছিয়ে যাক তত আমাদেরই ভালো, সমস্যা নেই। এর মাঝখানে মিসেলিনিয়াস পরীক্ষাটা যদি হয়ে যায়, ক্লার্কশিপ পরীক্ষা যদি হয়ে যায়, খুব ভালো। পরীক্ষা একবার হয়ে গেলে সেই পরীক্ষা ক্যান্সেল করাবে না, কোনো জাস্টিসই সেই পরীক্ষা ক্যান্সেল করিয়ে দেবে না। তো এই পিএসসির দিকে একটা ভালো ভালো খবর। কিন্তু উল্টো দিকে পিআরবির দিকে খুবই খারাপ খবর যে এখানে কেসটা উঠলো না। পিআরবির কেসটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। লাস্ট 2 মাস ধরে আমরা খাটাখাটনি করে, নিজেদের সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে, সব কিছু নষ্ট করে আমরা এই কেসটাকে দাঁড় করিয়েছিলাম। সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়েছিলাম আমরা, প্রচণ্ড এফোর্ট আমরা এই কেসের ওপর দিয়েছিলাম। কিন্তু ভেরি আনফর্চুনেট যে আজকে আমাদের কেসটা উঠলো না। তার একটাই কারণ, আমাদের যে ডিভিশন বেঞ্চ আছেন, যে ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা এবং অনারেবল জাস্টিস আমাদের তপব্রত চক্রবর্তী, এই দুজনের মধ্যে তপব্রত চক্রবর্তী মহাশয় অনারেবল জাস্টিস, উনি কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আছেন। আমরা সবাই জানি হাইকোর্টের কিন্তু দুখানা সার্কিট বেঞ্চ আছে, একটা জলপাইগুড়িতে, একটা পোর্ট ব্লেয়ারে। তো এখানে উনি কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গেছেন ওখানকার আর্জেন্ট মামলা শুনতে। এবার বিষয়টা প্রশ্ন হচ্ছে উনি কবে ফিরবেন এবং আমাদের এই যে স্পেশাল বেঞ্চটা গঠন করা হয়েছে ওবিসি কন্টেম্প শোনার জন্য, এই কন্টেম্পটা কবে আবার শুরু হবে। এবং এখানে আমার আর একটাও ইনফরমেশন আমি দিই। এবার এখান থেকে কি এরকম প্রশ্ন আসবে কি উনি ফিরলেই কি আবার শোনা হবে, তার আগে কি শোনা হবে না? এখানে সবাইকে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখতে পারবো যে এমন কোনো ব্যাপার নেই যে উনি ফেরার পরেই আমাদের স্পেশাল বেঞ্চে যেই এই কেসটা শোনা হচ্ছে, আমাদের ওবিসির কন্টেম্প, সেটা শোনা হবে, এমন কোনো ব্যাপার নেই। তার একটাই কারণ হচ্ছে গিয়ে, স্পেশাল বেঞ্চে যদি চায় আমাদের অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে, উনি যদি চায় সেখানে কিন্তু জাস্টিস তপব্রত জায়গায় অন্য কোনো জাস্টিসকে বসিয়ে কিন্তু এই স্পেশাল বেঞ্চটাকে চালাতে পারেন যদি উনি চান। এবং আমি কিন্তু কালকে হাইকোর্টে গিয়ে এইটাই শুনতে পেয়েছিলাম যে যদি হয়তো অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী উনি যেহেতু নেই, তার জায়গায় হয়তো জাস্টিস সৌমেন হয়তো বসতে পারেন আমাদের অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার সাথে, উনি বসে হয়তো এই কেসগুলো শুনতে পারেন। কিন্তু আজকে মোটামুটি যা বুঝতে পারলাম, আজকে কেস উঠলো না, ঠিক আছে। একটা চান্স ছিল 2টোর পরে এবং 3:30-র পরে কেস ওঠার একটা চান্স ছিল, কিন্তু মোটামুটি যা বোঝা গেল তেমন কোনো অপশান আজকে আর নেই কেস ওঠার। এবার পিআরবির ব্যাপারটা আমরা কি করতে চলেছি সেটা ভেরি ইম্পর্টেন্ট। পিএসসির ব্যাপার তো চলো আপাতত বাঁচা গেল, কন্টেম্প্ট হচ্ছে না পিএসসির এগেনস্টে, জবে হবে যেদিন হবে সেদিন আমরা তো অলরেডি কন্টেম্প্টের এগেনস্টে প্রিপেয়ার্ড আছি। এবং যদি এবার আমাদের ফান্ডিং যদি পর্যাপ্ত পরিমাণ হয়, আমরা একজন সিনিয়র অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে দেবো এবং সে গিয়ে ভালো করে পিএসসিকে ডিফেন্স করে দেবে। এখানে তো পিএসসির অনগোয়িং এক্সামকে বাঁচাতে আমরা যাচ্ছি, উল্টো দিকে পিআরবির অনগোয়িং এক্সামগুলোকে শুরু করতে আমরা যাচ্ছি। মানে ভাবো, একই স্টেটে দুটো বডির মধ্যে কীরকম কন্ট্রাডিকশন। একটা বডি পরীক্ষা নিয়ে চলেছে, একটা বডি পরীক্ষা নিচ্ছে না, ঠিক আছে। দুটোকেই আমরা বাঁচানোর, মানে একজনকে পরীক্ষা বাঁচানোর জন্য যাচ্ছি, একজনকে পরীক্ষা নেওয়ানোর জন্য আমরা যাচ্ছি। পিআরবির কেসটা আমরা এখন কি করতে পারি তোমরা সবাই একটু খেয়াল রাখবে। আমরা পিআরবির কিন্তু জন্য একটা সেকেন্ড কেস আমরা স্যাটে ফাইল করার জন্য প্রিপেয়ার ছিলাম। আমাদের পুরো কেস কিন্তু প্রিপেয়ার ছিল, আমাদের পিটিশনারে সিগনেচার করানো হয়ে গেছিলো, এভরিথিং ওয়াজ রেডি। কিন্তু প্রায় আমাদের আজ থেকে 2 সপ্তাহ আগেই কেস রেডি ছিল, কিন্তু আমরা কেসটাকে ফাইল করিনি স্যাটে। তার একটা কারণ কি, আমরা ইনসাইডার ইনফরমেশন কিছু পাই, যেখান থেকে আমরা জানতে পারি যে আমাদের ক্যালকাটা হাইকোর্টে গ্রুপ 6 সার্ভিস ম্যাটার, সেখানে কিন্তু ডিটারমিনেশন চেঞ্জ হতে চলেছে, এটা আমরা জানতে পেরেছি। এবং জাস্টিস অনারেবল জাস্টিস অনিন্দম মুখার্জির জায়গায় নতুন জাস্টিস আসছেন অনারেবল জাস্টিস অনিরুদ্ধ রায়। এবার অনারেবল জাস্টিস অনিরুদ্ধ রায়ের কাছে কিন্তু আমাদের কেসটা ফেভারেবল হতে পারে, এই জন্য কিন্তু আমরা ডিলে করে স্যাটে ফাইল করিনি। কারণ হাইকোর্ট ইজ অলওয়েজ বেটার দ্যান স্যাট। কিন্তু হাইকোর্টে আমার কোন বেঞ্চে আমরা মামলা করছি সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। জাস্টিস অনিরুদ্ধ রায়ের বেঞ্চ কিন্তু হাইলি ফেভারেবল একটা বেঞ্চ, সেখানে কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। এবং কালকে 1 এপ্রিল আমরা গিয়ে কনফার্ম হয়ে গেছি যে উনি কিন্তু চলে এসছেন আমাদের সার্ভিস ম্যাটার শোনার জন্য, কিন্তু ওনাকে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে। এবার আমরা তড়িঘড়ি করে আমাদের যে পিটিশন যে ছিল, স্যাটের যে পিটিশন, সেটাকে আমরা চেঞ্জ করছি। আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলে নিয়েছি কালকেই, পিটিশন চেঞ্জ করে সেই পিটিশনটাকে নতুন করে মডিফাই করে আমাদের অনারেবল জাস্টিস অনিরুদ্ধ রায়ের কোর্টেই আমরা কিন্তু কামিং
3-4 দিন থেকে ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে কিন্তু আমরা সেখানেই মামলাটা ফাইল করে দেবো, এবং তার থেকেও মোটামুটি 2-3 দিনের মধ্যে আমরা মামলাটাকে প্রথম মেনশন করব। এটাই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান বি। তার মধ্যে এবার আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ব্যাটারটা শোনার জন্য সবচেয়ে ভালো বেঞ্চ ওটাই ছিল অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা এবং তপব্রত চক্রবর্তী, কারণ এই ওবিসির সমস্ত ঝামেলা ওখান থেকেই শুরু হয়েছে এবং আশা করি আমি ওখানে গেলেই সবচেয়ে ভালো হতো। কিন্তু আমাদের সত্যিকারের বলতে গেলে পিআরবির অ্যাসপিরেন্টদের ভাগ্য খুবই খারাপ, খুবই খারাপ। এতদিন ধরে যে বেঞ্চটা স্মুথলি চলছিল আমরা সেখানে ঢুকতে পারলাম না, এবং ফাইনালি যখন আমরা সেখানে ঢুকলাম জাস্টিস চলে গেলেন আমাদের সার্কিট বেঞ্চে। এবার দেখা যাক, উই ক্যান ডু নাথিং বাট প্রে। আমাদের কাছে এখন প্রেয়ার মানে প্রে করা ছাড়া অন্য কোনো অপশন নেই, কারণ আমরা জানি কোথাও না কোথাও এই ম্যাটারটা শোনার জন্য ওনারাই কিন্তু বেস্ট, ওনারাই কিন্তু এই ম্যাটারটাকে বেস্ট শুনতে পারতেন, এবং ওনাদের মধ্যে সেই কি বলে বুকের পাটা আছে যে পিআরবিকে ডেকে জাজমেন্ট দিয়ে দেবে যে পরীক্ষা নাও, 2 মাসের মধ্যে পরীক্ষা নাও, ঠিক আছে। ওনাদের বুকের মধ্যে এই পাটাটা আছে। ওনারা এর আগেও মানে কোনোদিনই ভাবেনি যে এটার জন্য গভর্নমেন্ট আমাকে কি বলতে পারে, গভর্নমেন্ট আমার এগেনস্টে আসতে পারে। দে আর লাইক মানে উই ডোন্ট গিভ এনি ড্যাশ টু দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। গভর্নমেন্ট যা বলবে যা করবে আমরা ভাই করবো যেটা লফুল, উইল ডু হোয়াটস লফুল, ঠিক আছে। তো আনফর্চুনেট ব্যাপার এটা আমাদের আপাতত। যাই হোক, এই আপডেটটা আমি দিলাম। আজকে খারাপ লাগছে বিকজ লাস্ট 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আমরা এই কেসটাকে দাঁড় করিয়েছিলাম। একটা আশা ছিল, 12 তারিখে আমরা চেষ্টা করেছিলাম যাওয়ার, আমরা 12 তারিখের আগেই আমরা কেসটা ফাইল করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা স্ক্রুটিনাইজেশনের মধ্যে পড়ে গেছিলো এবং আমরা 12 তারিখে ঢুকতে পারলাম না। ভাবলাম নেক্সট 2 তারিখ, কিন্তু 2 তারিখেও আমাদের অপরচুনিটি মিস হয়ে গেল। এবার দেখা যাক আমাদের প্ল্যান বি কীভাবে কাজ করে। এবং জাস্টিস অনিরুদ্ধ রায় উনি যদি আমাদের ম্যাটারটা শুনে নেয়, মোস্ট প্রবলি শুনে নেবে, কিন্তু আমাদের অ্যাডভোকেট আমাদের একটা জিনিস যেটা মেনশন করলো, হয়তো ডিটারমিনেশনের একটা কোয়েশ্চেন উঠতে পারে। হাইকোর্টে সমস্ত বিভিন্ন কেসের বিভিন্ন ডিটারমিনেশন জুরিসডিকশন, বিভিন্ন কেসের বিভিন্ন জুরিসডিকশন হয়, এবং এই পার্টিকুলার আমাদের যে ম্যাটার পরীক্ষা হচ্ছে না, এই ম্যাটারটা কি ওনার জুরিসডিকশনে পড়ে, এই জিনিসটা কিন্তু প্রথমে আমাদের অ্যাডভোকেটকে গিয়ে প্রমাণ করতে হবে। যদি তিনি প্রমাণ করতে সফল হয় তাহলে কিন্তু উনি শুনবেন, এবং ইট ইজ এ ভেরি গুড বেঞ্চ। জাস্টিস অনিরুদ্ধ রায়ের বেঞ্চ কিন্তু খুব ভালো বেঞ্চ। উনি কিন্তু আমাদের কেসটাকে টেনে নিয়ে এগিয়ে চলবেন এবং কিন্তু উনি ফেভারেবল জাজমেন্ট দিয়ে দেবেন। কিন্তু আবার সেকেন্ড অপশনে আসে, উনি যদি অ্যাকসেপ্ট না করেন আমাদের কেসটাকে, উনি যদি আমাদের কেসটাকে অ্যালাউ না করেন, উনি যদি বলেন এটা আমার জুরিসডিকশনের মধ্যে পড়ে না, তাহলে কিন্তু আমাদের সেই আবার উই উইল হ্যাভ টু গো ব্যাক টু স্যাট। যাই হোক, স্যাটের ব্যাপার আমাদের রেডি আছে। আর এবং এটাই বলবো যে ভাই, জুডিশিয়াল প্রসেস সবসময় সময় সাপেক্ষ প্রসেস। আমরা কিন্তু ডে 1 থেকে জানি